নমস্কার। গল্পে গল্পে গাথা বালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহাররঞ্জন গুপ্তের লেখা একটি উপন্যাস সূর্যমোহর। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। বেটে সন্ডা চেহারার লোকটা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। প্রায় মিনিট পাঁচেক বাদে এক প্রৌঢ়া বিধবা এসে দরজাটা খুলে দিল। কে রে? মাসি, আমি বাটুল। বাটুল? হ্যাঁ গো, বাটুল। প্রৌঢ়া চোখে একটু কম দেখে। হাতের পাতাটা চোখের উপর তুলে ভালো করে দেখে নিয়ে বলে, বাটুল? হ্যাঁ গো মাসি, বাটুল। দরজাটা ছাড়ো দেখি। প্রৌঢ়া এতক্ষণ দরজাটা আগলে দাঁড়িয়েছিল। বাটুল সম্পর্কে নিশ্চিত হয়ে তবে দরজা ছেড়ে সরে দাঁড়ালো। সরু একটা ফালির মতো বারান্দা। দিনের বেলাতেও তেমন আলো প্রবেশ করে না বলে অন্ধকার। প্রৌঢ়া দরজার খিলটা আবার ভিতর থেকে তুলে দেয়। বারান্দার পরেই একটা ভাঙা সিঁড়ি। অনেক দিনের পুরনো বাড়ি। সিমেন্ট চোটে ইট বের হয়ে পড়েছে। সে ইটও ক্ষয়ে ক্ষয়ে এমন হয়েছে যে পা ফেলে উঠতে কষ্ট হয়। যে কোনো মুহূর্তে পা পিছলে পড়ে যাওয়া আদৌ বিচিত্র নয়। সিঁড়িটাও অন্ধকার। কিন্তু এই অন্ধকার ওই সিঁড়ি বাটুলের এত পরিচিত যে তার উঠতে কষ্ট হয় না। সে অনায়াসেই উঠতে থাকে এবং উঠতে উঠতে হঠাৎ থেমে পিছন ফিরে ডাকে, মাসি। মাসি সিঁড়ির নিচেই ছিল। সাড়া দেয়, কি রে বাটুল? সিংজি উপরে আছে? থাকবে না তো কোন চুলায় যাবে? মাসির মুখের কথা শেষ হয় না। সিঁড়ির উপর থেকে কর্কশ পুরুষ কণ্ঠে প্রশ্ন ভেসে আসে, কে রে মাসি? মাসি জবাব দেওয়ার আগেই বাটুল জবাব দেয়, আমি সিংজি। বাটুল? জি হ্যাঁ। দোতলায় পরপর খান তিনেক ঘর। দোতলাটা কিন্তু একতলার মতো অত অন্ধকার নয়। তার কারণ পশ্চিম দিকটা একেবারে খোলা। একটা বস্তি, তারপর একটা জলামতো জায়গা, এবং তারও ওদিকে রেলের লাইন চলে গিয়েছে। দোতলার বারান্দাটা একতলার বারান্দা থেকে একটু প্রশস্ত। কাঠের রেলিং আছে। রোদে বৃষ্টিতে এখন এমন অবস্থা হয়েছে যে জোরে একটা ধাক্কা লাগলেই হয়তো হুড়মুড় করে ভেঙে নিচে পড়বে। বারান্দায় পা দিতেই বাটুলের লাল সিংয়ের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। লাল সিং জাতিতে রাজপুত রাঠোর। লম্বা শুটকো দড়ির মতো পাকানো চেহারা লাল সিংয়ের। এককালে গায়ের রং ফর্সা ছিল বোঝা যায়। এখন রোদে জলে পুড়ে পুড়ে যেন তামাটে হয়ে গিয়েছে। লম্বাটে ধরনের মুখটা, মুখ ভর্তি বসন্তের ক্ষত চিহ্ন। মাথায় লালচে কোকড়া কোকড়া ঘন চুল। একটা চোখ পাথরের, দৃষ্টিহীন। অন্য যে চোখটা আছে তাতে যেন শয়তানি ও চাতুরি স্পষ্ট। পুরু ঠোঁট। পরনে একটা ঢিলে পায়জামা ও গায়ে ঢোলা হাতা পাঞ্জাবি। বাটুলকে নিয়ে লাল সিং ঘরের মধ্যে এসে ঢুকল। মাঝারি আকারের ঘরটা। একটা চৌকি, একটা টেবিল, খান দুই চেয়ার ও একটা স্টিলের আলমারি ছাড়া কোনো আসবাবপত্র নেই। তারপর বাটুল, কোনো সন্ধান পেলে? বাটুল পকেট থেকে একটা দোমড়ানো সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে লম্বা একটা টান দিয়ে বলে, কি সংবাদ চাও সিংজি? কি সংবাদ মানে? কি সংবাদ তোকে নিতে বলেছিলাম? নিশ্চয়ই ভুলে বসে আছিস। সিগারেটে আর একটা টান দিয়ে বাটুল বলে, না সিংজি, ভুলিনি। তবে আগে যা কথা ছিল, টাকা ছাড়ো তারপর বলছি। জানতে পেরেছিস তাহলে? টাকাটা ছাড়ো, তারপর শুনতেই পাবে সব। টাকা তুই নিশ্চয়ই পাবি বাটুল, আগে বল। হুম, ওতে হবে না। শুধু কথায় চিড়ে ভিজবে না সিংজি। আগে টাকাটা বের করো, তারপর। লাল সিং বাটুলের ওই কথার পর কিছুক্ষণ ওর মুখের দিকে চেয়ে থাকে, তারপর জামার পকেটে হাত চালিয়ে খান দুই নোট বের করে এগিয়ে দেয়। নে। এ কি, মাত্র 200 টাকা? আরো 800 দেব। তাহলে তখনই শুনো সিংজি। কথাটা বলে বাটুল ঘুরে দাঁড়ায় বোধ করি যাবার জন্য। এই শোন শোন, দাঁড়া। যাচ্ছিস কোথায়?
টাকা যখন দেবো বলছি দেবো, পাবি তুই নিশ্চয়, পুরো টাকাটাই পাবি। তুই কি জানিস না লাল সিং কথার খেলাপ করে না? দেখো সিংজি, এসব টাকা পয়সার ব্যাপার নগদানগদি হাতে হাতেই ভালো। এই টাকাটা মিটিয়ে দাও, আমিও মুখ খুলছি। আমাকে তাহলে তুই বিশ্বাস করতে পারছিস না? আরে টাকার ব্যাপারে বাটুল তার নিজের বাপকেই বিশ্বাস করেনি কোনোদিন, তা তুমি? বাটুলের মুখের কথাটা শেষ হলো না। অকস্মাৎ দুহাত বাড়িয়ে বাঘের মতো লাল সিং বাটুলের গলাটা টিপে ধরল। লোহার মতো শক্ত সে হাতের টিপুনি গলায় বসতেই বাটুলের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। বুঝতে তার বিলম্ব হয় না কি প্রচন্ড সে হাতের টিপুনি। গো গো করে বলে, আহ, এ কি সিংজি, ছাড়ো ছাড়ো। না, বল আগে সব কথা, বলবি কিনা বল। বলছি বলছি, বল তবে। লাল সিং বাটুলের গলাটা ছেড়ে দিল। গলায় হাত বুলাতে বুলাতে বাটুল বলে, টাকাটা ঠিক দেবে তো? খবর যদি ঠিক হয় তো নিশ্চয়ই পাবি, বল। একটা ছেলে আর একটা মেয়ের সংবাদ পেয়েছি সিংজি। কিরকম বয়স? ছেলেটার বয়স 10-12 বেশি হবে না, আর মেয়েটার বয়স 7-8 হবে। কোথায় থাকে? বেলেঘাটার এক বস্তির ঘরে। বস্তির ঘরে? হ্যাঁ। ওদের মা বাপ? সারা কেউ নেই শুনলাম। এক বুড়ি ঠাকুমা ছিল, তা সেও নাকি পটল তুলেছে, তাও বছর 4-5 নাকি হবে। তবে ওদের আছে কে? খিয়া, উপরের ওই তোমাদের কানা আর কালা ভগবান, কেউ নেই। ছেলেটা একটা রুটি কলে কাজ করে, সেখানে যা পায় তাইতেই চালায়। যা বললি মিথ্যা নয় তো? স্রেফ বানিয়ে বানিয়ে একটা গল্প বললি না তো? চলো না দেখিয়ে দেবো। তাও এখন টাকাটা ছাড়ো দেখি। না, আগে দেখবো তারপর টাকা পাবি। চল আমার সঙ্গে। কোথায়? আমাকে দেখাবি তারা কোথায়? হ্যাঁ, ভালো কথা। কি? ঠিক জানিস তো ওরা কন্দর্পনারায়ণ রায়ের ছেলে মেয়ে? ওদের বাপ? তা জেনে নিয়েছি বই কি। কেমন করে জানলি? কেন, যে কাপড়ের কলে ওই যে কি নাম বললে, ওই ছেলে মেয়ে দুটোর বাপ কাজ করতো, সেখান থেকেই জেনেছি। আর ওদের মা, কন্দর্পনারায়ণের স্ত্রী, সেও কয়েক বছর আগে নাকি চলে গেছে। সবাই বলে সে নাকি মারা গেছে। কিসে মারা গেল? ওই ব্যাপারটাই যেন কেমন ধোঁয়াটে সিংজি। ধোঁয়াটে কিরকম? কেউ বলে গাড়ি চাপা পড়ে, কেউ বলে জলে ডুবে। সে আবার কি, আত্মহত্যা নাকি? হতে পারে, তবে তার সম্পর্কে সঠিক কোনো খবরই পাওয়া যায়নি আজ পর্যন্ত। তাই তো বলছিল ওদের পাশের ঘরে যে পালিশওয়ালা বুড়ো মিস্ত্রি রঙ্গনাথ থাকে, সে। কৌশিক যখন রুটির কারখানায় এসে পৌঁছায়, ভিজে সপসপে হয়ে বেলা তখন প্রায় 10:15। 9:30 মধ্যে হাজিরা দেবার কথা কারখানায়। বোনের অসুস্থ হওয়ার পর থেকে গত 15 দিন ধরে রোজই প্রায় দেরি হয়ে যাচ্ছে ওর কাজে পৌঁছতে। তার উপর গত 3 দিন একে মনির জ্বরটা খুব বেশি হয়েছিল, তার উপর প্রচন্ড দুর্যোগ। কারখানায় তো কৌশিক আসতেই পারেনি। একটু ভয়ে ভয়ে ঢুকেছিল কৌশিক। সামনেই যেখানে রুটিগুলো থাকে থাকে সাজানো থাকে, সেখানে কাজের তদারক করছিল নিজের সামনে দাঁড়িয়ে থেকে স্বয়ং মালিক জগন্নাথ সামন্ত। জগন্নাথ সামন্ত লোকটা যেমন কালো, তেমনি রোগা, আর তেমনি তার ঝলঝলে পোশাক। হঠাৎ দেখলে মনে হবে যেন মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। মাথায় একটা চুনমাখা কালো হাঁড়ি বসিয়ে দিলেই হয়। কৌশিক দরজা দিয়ে ভয়ে ভয়ে ঢুকতে ঢুকতেই দেখতে পেয়েছিল জগন্নাথ নিজে সামনে দাঁড়িয়ে থেকে হাতে একটা নোটবই ও পেন্সিল নিয়ে দুজন কর্মচারীকে দিয়ে রুটিগুলো কাঠের বাক্সে সাজিয়ে রাখছে। এরপর ট্রাক আসবে, ওই রুটির বাক্সগুলো তাতে ভর্তি হয়ে সারা শহরের দোকানে, হোটেলে হোটেলে রেস্তোরাঁয় চালান হয়ে যাবে। চালান দেওয়ার ব্যাপারটায় জগন্নাথ সামন্তর অত্যন্ত কড়াকড়ি। 10টা চোখ যেন সর্বক্ষণ মেলে রাখে। তা সত্ত্বেও কৌশিককে কারখানায় ঢুকতে দেখেই জগন্নাথ ভারী গলায় বললে, ওহে কৌশিক চন্দর, একটু দাঁড়াও দয়া করে। জগন্নাথের কথা বলার ধরনটাই ওই রকম। গলায় খানিকটা শ্লেষ না এনে যেন কখনো কারো সঙ্গে কথাই বলতে পারে না। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল কৌশিক। গলাটা তখন তার শুকিয়ে এসেছে।
বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ওই কথাগুলো বলে আর তাকালো না জগন্নাথ কৌশিকের দিকে। যে দুজন লোক রুটিগুলো বাক্সে সাজাচ্ছিল তারা কাজ থামিয়ে কৌশিকের দিকে চেয়েছিল। হঠাৎ তাদের দিকে তাকিয়ে খিচিয়ে উঠল জগন্নাথ। আপনারা আবার ঠুঁটো দারু ব্রহ্ম হয়ে পড়লেন কেন? এই চুপির কাজ কর, জলদি হাত চালা। গণেশ আর রহমান তাড়াতাড়ি কাজে হাত লাগায় আবার। কৌশিক যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে থাকে। ওই যে বলেছিল কথাটা কৌশিককে জগন্নাথ, আধ ঘন্টার মধ্যে আর তার দিকে তাকালো না। তাকালো গণেশ ও রহমানের কাজ শেষ হলে। তারপর কৌশিক বাবু, খবর কি? পিটপিট করে তাকিয়ে গলায় ব্যঙ্গের সুর এনে বলে জগন্নাথ। আগে, হঠাৎ চিৎকার করে ওঠে জগন্নাথ। বলি স্টুপিড কুত্তার বাচ্চা, এটা দানসত্র পেয়েছ? আগে। শাট আপ! আবার আগে? 3 দিন কোথায় থাকা হয়েছিল? আগে বোনটার বড় অসুখ। বোনের অসুখ তো তোর কি রে খুদে শয়তান? আগে। শাট আপ! আবার আগে? জগন্নাথ কথাটা বলতে বলতে একেবারে সামনে এসে দাঁড়ায় কৌশিকের এবং প্রচন্ড রাগের মাথায় একটা বিরাট চর কষাতে যেমন উদ্যত হয়েছে, হঠাৎ থমকে দাঁড়াতে হলো তাকে দরজার গোড়ায় অপরিচিত কণ্ঠস্বর শুনে। সামন্ত সাহেব আছেন কি? কে তুই? দরজায় দাঁড়িয়ে লাল সিং আর তার পশ্চাতে বাটুল। সাহেব, আমাকে সকলে লাল সিং বলেই জানে। মৃদু কণ্ঠে কানা লাল সিং জবাব দিল। জগন্নাথ সামন্ত যেন হঠাৎ থমকে দাঁড়ালো। জীবনে আজ পর্যন্ত কেউ কখনো তাকে সামন্ত সাহেব বলে সম্বোধন করেনি, বরং তার বিচিত্র চেহারা ও বিচিত্র বেশভূষার জন্য তাকে সামনে না বললেও আড়ালে আবডালে বলেছে শুটকি মাছ, শকুন, লেডিকুত্তা ইত্যাদি। এমনকি তার রুটিকলের কর্মচারীরাও। কানে এসেছে সামন্তর সে কথা, এবং যখনই কানে এসেছে দাঁতে দাঁত ঘষে কিরমির করে বলেছে শালা। একে নিজের কুৎসিত চেহারাটার জন্য নিজেই সর্বদা সচেতন ছিল জগন্নাথ সামন্ত, তার উপর ওই কথাগুলো তার মনের মধ্যে যেন বিষের জ্বালা ধরিয়ে দিয়েছে। কিন্তু উপায় কি? কেউ তো মুখোমুখি বা সামনাসামনি কিছু বলে না, যা কিছু বলে ওই আড়ালে। কাজেই সামন্ত সাহেব সম্বোধনটা হঠাৎ যেন জগন্নাথ সামন্তকে অত্যন্ত খুশি করে দেয়। মনে ভারী আনন্দ হয়। কালো কালো এবড়ো খেবড়ো এক পাটি দাঁত বের করে সামন্ত বলে, কি নাম বললেন আপনার? লাল সিং তার কথাটার পুনরাবৃত্তি করল। সাহেব, আমাকে লোকে লাল সিং বলেই জানে। লাল সিং? জি হ্যাঁ। কৌশিক যখন ঘরে এসে ঢুকেছিল সে সময় দুজন কর্মচারী সামন্তর নির্দেশে কাজ করছিল। তাদের মধ্যে একজন রহমান ইতিমধ্যে স্থান ত্যাগ করেছিল, অন্যজন গণেশ তখনও একপাশে চুপটি করে দাঁড়িয়েছিল। গণেশ লোকটার বয়স হয়েছে, তা প্রায় 40-42 তো হবেই। বেশ সন্ডা গাট্টা গোট্টা চেহারা, গায়ের রং মাজা মাজা, মাথার চুলগুলো ছোট ছোট করে কদম ছাট ছাটা। একটা চোখ টেরা, যে জন্য লোকটা কখন কোন দিকে বা কার দিকে চেয়ে আছে বোঝাই কঠিন। কপালের ডান ভ্রুর ওপরে একটা কালো জুরুল, পরনে পায়জামা আর ছোট হাতা পাঞ্জাবি। হঠাৎ জগন্নাথ সামন্ত সেই গণেশের দিকে তাকিয়ে খিচিয়ে ওঠে, এই বেটা কারণ হাঁ করে দাঁড়িয়ে দেখছিস? ও ঘর থেকে 2টো চেয়ার এনে দিতে পারছিস না? ভদ্রলোকেরা তখন থেকে দাঁড়িয়ে আছেন। গণেশ তাড়াতাড়ি পাশের ঘরে চলে যায় চেয়ার আনতে। লাল সিং বলে, চেয়ারের কোনো প্রয়োজন নেই সামন্ত সাহেব, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন না আমার ঘরে। জগন্নাথ সামন্ত আপ্যায়িত কণ্ঠে বলে ওঠে, কথাটা একটু প্রাইভেট। প্রাইভেট? জি হ্যাঁ। গণেশ ততক্ষণে চেয়ার নিয়ে দরজা বরাবর এসেছে। ওদের শেষের কথাটা ওর কানে যায়, সঙ্গে সঙ্গে গণেশ দাঁড়িয়ে পড়ে। লাল সিং লোকটার সঙ্গে সাক্ষাৎ পরিচয় না থাকলেও গণেশ তাকে চিনত, তার নাম জানত। লোকটা একটা পুরাতন বাড়িতে দোতলার 2খানা ঘর নিয়ে থাকে এবং গণেশ শুনেছিল লোকটার আনাগোনা অন্ধকারে এক রহস্যময় জগতে। লোকটা রীতিমতো ধূর্ত ও শয়তান, এবং নিচের তলার মানুষেরা কানা লাল সিংকে রীতিমতো ভয় করে। সেই লাল সিংকে
হঠাৎ আজ সামন্ত রুটির কারখানায় আসতে দেখে গণেশ একটু অবাকই হয়েছিল। হঠাৎ কানা লাল সিংয়ের আবার ওই শকুনি সামন্তটার কাছে কি এমন কাজ পড়ল? তারপরে ওই প্রাইভেট কথাটা কানে আসতেই ও থমকে দাঁড়ায়। ঘর থেকে আর বের হয় না, কান পেতে থাকে। সামন্ত বলে, তা বেশ তো, চলিয়ে না আমার বসবার ঘরেই চলিয়ে। তাই চলিয়ে সামন্ত সাহেব। যেতেই উদ্যত হয় ওদের নিয়ে জগন্নাথ সামন্ত। আর ঠিক তখন সামন্তর আবার নজর পড়ে কৌশিক কিছু দূরে দাঁড়িয়ে আছে তখনও। ইতিমধ্যে সামন্ত টের পায়নি বাটুল আর লাল সিং পরস্পরের মধ্যে চোখে চোখে নিঃশব্দে কথা হয়ে গিয়েছিল অদূরে দণ্ডায়মান কৌশিককে দেখিয়ে। সামন্ত হঠাৎ কৌশিকের দিকে তাকিয়ে বলে ওঠে কর্কশ কণ্ঠে, এই কুত্তার বাচ্চা, এখনো দাঁড়িয়ে রয়েছিস যে? এবারকার মতো ক্ষমা করুন সামন্ত মশাই, কাঁচু কাঁচু গলায় বলে কৌশিক। বোনটার বড় অসুখ আজ কয়দিন থেকে, কাল থেকে আর দেরি হবে না। তোর বোনের অসুখ তো আমার কি রে খুদে শয়তান, চাকরি তোর খতম, বোনকে কোলে করে বসে থাক গিয়ে। সামন্ত মশাই, তাহলে আমরা না খেয়ে মরবো। মরবি তো, তোরা মরবি না তো কে মরবে? লাল সিং ওই সময় বলে, কি ব্যাপার সামন্ত সাহেব? কি আবার হবে, নবাবজাদা 3 দিন গাঁওয়াই করে আজ এসেছে, যেন এটা আমার বাপের অন্নসত্র, খোলা আছে দিবারাত্র, যখন যার খুশি আসবে যাবে। সত্যি হয়তো ওর বোনের অসুখ সামন্ত সাহেব, লাল সিং বলে। আপনি খেপেছেন সিংজি, সব শয়তানি মিথ্যে। আগে না, দেখবেন চলুন, জ্বরে বোনটা 4 দিন থেকে ধুকছে, এক ফোঁটা ওষুধ দিতে পারেনি, একটু পথ্য নেই ঘরে আজ 2 দিন থেকে। আপনি তাড়িয়ে দিলে ভাই বোন আমরা মরে যাব, দয়া করুন সামন্ত মশাই। না না, কিছু হবে না। লাল সিং এবার কৌশিকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, क्या नाम तुम्हारा बेटा? কৌশিক। কৌশিক? হ্যাঁ, কৌশিক রায়। তোমার পিতাজির নাম? শচী দুলাল রায়। লাল সিং এবার ফিরে তাকালো সামন্তর দিকে, বলে, ছেলেরা ঠিকই বলেছে সামন্ত সাহেব, বহুত বড় ঘরের লড়কা আছে ও। না না সিংজি, আপ জানতে নেই, বিলকুল ছুট। ও শয়তানটার কথা বিশ্বাস করবেন। আমি জানি একটা বস্তিতে থাকে, ছোট লোক, ওর বাপও একটা কাপড়ের কলে কাজ করতো। জানি, আমি সব জানি সামন্ত সাহেব, সে বাপ ওর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কে এবারকার মতো ক্ষমা করে দিন। জগন্নাথ সামন্তর হঠাৎ যেন কি হলো, কি যেন মুহূর্তকাল ভাবলো, তারপর কৌশিকের দিকে তাকিয়ে বললে, ঠিক আছে, সিংজি যখন বলছেন তখন এবারকার মতো তোকে ক্ষমা করে দিলাম, যা কাজ করবে যা, তবে এই 3 দিনে মাইনে 1 পয়সাও পাবি না। কৌশিকের 2 চোখ ভরে জল এসে গিয়েছিল, হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে ভিতরে চলে গেল। চলুন সিংজি, আমার ঘরে চলিয়ে সব। গণেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শোনে, তারপর চেয়ারটা নিয়ে বের হয়ে আসে। সামন্ত বলে, চেয়ার দিতে হবে না, যা রেখে আয় ঘরে। আমার ঘরেই যাচ্ছি, 2 কাপ চা সামনে তারা কেবিন থেকে নিয়ে আয় গণেশ, জলদি। গণেশ চলে গেল। লাল সিং ও বাটুলকে নিয়ে সামন্ত তার বসবার ছোট ঘরটা এসে ঢুকলো। ঘরটার মধ্যে 2টো আলমারি, একটা ছোট টেবিল আর খানচারের চেয়ার। তারই 2টো চেয়ার দেখিয়ে লাল সিংকে বসতে বললে সামন্ত। বসুন সিংজি। বাটুলের দিকে তাকিয়ে লাল সিং বললে, বাটুল, তুই বাইরে যা, সামন্ত সাহেবের সঙ্গে আমার কথা আছে। বাটুল কোনো প্রকার দ্বিরুক্তিমাত্র না করে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে চলে গেল। লাল সিং সামন্তর দিকে তাকিয়ে বললে, সামন্ত সাহেব, আপনার সঙ্গে যে বাত হবে সেটা যেন কোনো মতেই প্রকাশ না পায়, কেউই যেন জানতে না পারে। নিশ্চয়ই কেউ জানবে না। লাল সিং ও সামন্ত যে ঘরে বসে কথা বলছিল তারই ঠিক পরের এবং পিছন দিককার ঘরটা ছিল রুটির কারখানার গুদাম ঘর। যত রাজ্যের অব্যবহার্য ও অনাবশ্যক জিনিসপত্র ঘরটার মধ্যে ঠাসা ছিল, অন্ধকার একটা ঘর। লাল সিং ও সামন্ত জানতে পারে না সেই অন্ধকার গুদাম ঘরের মধ্যে গণেশ দাঁড়িয়ে দরজায় কান পেতে ওদের সমস্ত গোপন কথাবার্তা শুনছে। ঘরের প্রতিটি কথা গণেশ শুনতে পাচ্ছে। সামন্ত সাহেব,
আপনার কারখানার ওই যে ছেলেটি কৌশিক, কি ব্যাপার? ওই খুদে শয়তানটা কিছু চুরি টুরি করেছে নাকি? ওই শয়তানটা সব পারে। আরে না না, সেসব কিছু নয়। তবে শুনুন সামন্ত সাহেব, আপনার ওই কারখানার ছেলেটিকে প্রথম কয়েকদিন আগে রাস্তায় দেখেই জানতে পারি আমি যে ছেলেটিকে গত 1 বছর ধরে খুঁজছি ও সেই। আপনার বাত আমি ঠিক বুঝতে পারছি না সিংজি। বোকার মতো সিংজির মুখের দিকে তাকিয়ে কথা বলে সামন্ত। শুনুন, আমার ধারণা যদি সত্যি হয় সামন্ত সাহেব, অর্থাৎ যাদের ছেলে আমি খুঁজছি তাদেরই ছেলে ওই হয়, তাহলে বহুত ইনাম পাওয়া যাবে। তাদের হারানো ছেলে ফিরে পেলে অনেক টাকা দেবে। বলছেন কি সিংজি, সত্যি? হ্যাঁ। লোভে সামন্তর চোখের মণি দুটো জল জল করতে থাকে, আর গুদাম ঘরে অন্ধকারে মশার কামড় খেতে খেতে গণেশের চোখের মণি দুটো ইয়া বড় বড় হয়ে ওঠে। মশার কামড়েও তার কামড় বলে মনে হয় না। ধূর্ত সিংহের সামন্তর মনের ভাবটা আঁচ করতে কষ্ট হয় না। মনে মনে হাসে লাল সিং, কিন্তু বাইরে সেটা তার প্রকাশ পায় না, বরং শান্ত গলায় বলে, ব্যাপারটার মধ্যে এখনো অনেক ঝামেলা ও জটিলতা আছে সামন্ত সাহেব। কিরকম কিরকম? প্রথমত, কাজে এগুবার আগে সব দিক দিয়ে আমাদের নিশ্চিন্ত হতে হবে যে ওই ছেলেটি আমরা যাকে খুঁজছি সেই ছেলে। তারপর সেই ছেলেটি অনেক দিন হলো হারিয়ে গিয়েছে, বলতে পারেন একেবারে বাচ্চা বেলায়। কাজেই ওই যে সেটাও আমাদের প্রমাণ করতে হবে, এবং তার জন্য অনেক কিছু দরকার। তবে তাই বলছিলাম, এটা তাড়াহুড়ার কাজ নয়। খুব সাবধানে আমাদের এগুতে হবে, যেন কেউ জানতে না পারে, ঘুণাক্ষরেও কেউ টের না পায় বা সন্দেহ করে। কিরকম? প্রথম কাজ হবে আমাদের ওকে বস্তি থেকে সরানো। আপনার এখানে যেমন কাজ করছে তেমনই করুন, ওকে কিছু বুঝতে দেবেন না। তবে ওর সঙ্গে আপনার ভালো ব্যবহার করতে হবে, যাতে করে ও আপনাকে বিশ্বাস করে। এবং যতক্ষণ এখানে ও থাকবে, ওর ওপরে আপনার নজর রাখতে হবে যেন কেউ ওর সঙ্গে না মেশে। আচ্ছা, ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখলে হয় না? না, লোকের তাতে সন্দেহ হবে। হঠাৎ কেন এত সদয় হলেন ওর ওপরে, লোকে ভাববে। তার চাইতে আমি এক জায়গায় ওকে থাকবার ব্যবস্থা করে দেব। অবশ্যই সে কথাটা আমি বলবো না ওকে, আপনিই বলবেন। এবং সেখানে থাকলে আমিও নজর রাখতে পারবো। আমারও আপনার দুজনার সর্বদা নজর থাকলে ও আর কোথাও যেতে পারবে না। আর ওই ফাঁকে আমি অন্যান্য সব অনুসন্ধান নেব ওর সম্পর্কে। কিন্তু যদি ও পালিয়ে যায় বা বুঝতে পেরে যায় ওর উপরে আমরা নজর রেখেছি, জানেন না তো, একটি সাংঘাতিক ছেলে, একটা শয়তানের বাচ্চা। পালাবে না, অত ভাবছেন কেন সামন্ত সাহেব? আমাদের দুজনকে ফাঁকি দিয়ে পালাবে কোথায়? লাল সিং যে ওই ধরনের প্রস্তাব করলো সামন্তর কাছে, সেটা ভেবেই এবং অনেক বিবেচনা করে। একা তার পক্ষে ছেলেটাকে সামাল দেওয়া সম্ভবপর হবে না। প্রথমত, কৌশিক একেবারে বাচ্চা নয়, তার উপরে ওর একটা বোন আছে। সবচাইতে বড় কথা, যার নির্দেশে ও কৌশিকের খোঁজ খবর নিচ্ছিল, তাকেও সে চট করে ব্যাপারটা জানাতে চায় না। সে যেমন তাকে ফাঁকিও দিতে পারে শেষ পর্যন্ত, তেমনি কৌশিক যদি আসল সেই ছেলে না হয়, তাহলে সবকিছুই নষ্ট হয়ে যাবে। আরো একটা কথা, সেই ভদ্রলোকের প্রকৃত মতলবটা এখনো বোঝা যাচ্ছে না। ছেলেটাকে নিয়ে সত্যি সত্যি সে কি করতে চায়। ছেলেটার যখন খোঁজ পাওয়া গিয়েছে, এখন কেবল চোখে চোখে রাখা। তাছাড়া ওই যে সেই ছেলে, তাও তো এখনো নিঃসংশয়ে প্রমাণিত হয়নি। ওর মার সংবাদটা এখনো পাওয়া যায়নি। তাছাড়া ও বললে ওর বাপের নাম শচী দুলাল রায়, কিন্তু সেই ছেলেটার বাপের নাম তো শচী দুলাল নয়। তবু ছেলেটাকে আপাতত হাতছাড়া করতে চায় না লাল সিং, তাই ওই ব্যবস্থা সে করলো সামন্তর সঙ্গে। সামন্তর দিকে চেয়ে বললে, তাহলে যা বললাম সেই কথাই রইল সাহেব। আপনি ওকে চোখে চোখে রাখবেন। আমি আবার 2-4 দিনের মধ্যেই আসছি। ঠিক আছে সিংজি, সামন্ত বলে। সামন্তর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় আসতেই বাঁটুল বলে, কি হলো? কিসের কি হলো? বিশ্বাস হয়েছে তো আমরা যাকে খুঁজি ওই সেই ছেলে? কিন্তু ও তো ওর বাপের নাম বললে শচী দুলাল রায়।
সে হয়তো ওর বাপ নাম হারিয়েছিল। কেন? হঠাৎ নাম হারাতে যাবে কেন? কেন যাবে তা কি করে বলবো, তবে কারণও তো তার থাকতে পারে। তার ছেলেটার সম্পর্কে কি ব্যবস্থা করলে? কি আবার করবো? ও ছেলে সে ছেলেই নয়। মানে? মানে যা তাই বললাম, ভালো করে খোঁজো আবার। তাহলে টাকা তুমি দেবে না? ঠিক খবর আনলে দেবো বই কি। হুম। আচ্ছা, আমিও বাটুল ঘোষ, সেলাম লাল সিং। বাটুল আর দাঁড়ালো না, পথের মাঝখান থেকেই সরে পড়ল। লাল সিং মনে মনে হাসে। ব্যাপারটা একটু থিতিয়ে দেখা দরকার। লাল সিং আপাতত তার বাড়ির দিকেই চলল। বাড়িতে নিজের ঘরে ঢুকে থমকে দাঁড়ালো। কে একজন ঘরের মধ্যে বসে। কে? কন হো? আমি চৌধুরী সাহেব। হ্যাঁ, নমস্তে সাহেব। লাল সিং জি। কোনো খোঁজ পেলে? লাল সিং যতই ধূর্ত হোক এবং যতই সে নিজেকে বুদ্ধিমান মনে করুক, রুটিকলের মালিক জগন্নাথ সামন্তকে সে ঠিক চিনতে পারেনি। লাল সিংয়ের চাইতে সে যে কোনো অংশে কম যায় না, বরং সে আরো ধূর্ত, আরো শয়তান, সেটা লাল সিং যদি ঘুণাক্ষরেও জানতে পারত, প্রথম সাক্ষাতে এবং পরিচয়ে অমন করে তার মনের কথাটা অকপটে প্রকাশ করে বসত না। জগন্নাথ সামন্তর কানা লাল সিংয়ের সঙ্গে পরিচয় না থাকলেও তার নাম সে পূর্বে শুনেছিল। লোকটা একটা শয়তান, একটা গুন্ডা প্রকৃতির, তা সে জানত। আর এও জানতো লোকটা অনেক রকমের দুষ্কর্মই করে এবং কোনো ভয় ডর বলে কিছুই নেই, এবং পুলিশ আজ পর্যন্ত তাকে কোনো রকম ভাবেই ধরতে বা ছুঁতে পারেনি। কাজেই সেই কানা লাল সিং যখন যেচে তার কাছে এসেছে, তার সাহায্য চেয়েছে অমন করে কক্ষপটে, তখন ব্যাপারটা খুব সুবিধার নয়। বিশেষভাবেই গোলমেলে ব্যাপার, নচেত লাল সিং এর মতো লোক তার কাছে আসতো না, তাকে বিশ্বাসও করতো না। লাল সিং ও বাটুল বিদায় নেবার পরও জগন্নাথ অনেকক্ষণ পর্যন্ত ঘর থেকে বেরোল না। ঘরের মধ্যে একা একা পায়চারি করে বেড়াতে লাগলো। আগাগোড়া ব্যাপারটা আর একবার নতুন করে ভাববার চেষ্টা করে। লাল সিং এর মতো লোকের ওই ছোকরাটার উপর নজর পড়েছে যখন, তখন নিশ্চয়ই কোনো বিশেষ কারণেই। লাল সিং মুখে তাকে যাই বলুক না কেন, এটা বুঝতে জগন্নাথের আদৌ কষ্ট হয়নি যে ছেলেটাকে সে হাতছাড়া করতে চায় না। অথচ জগন্নাথকে সে বুঝতে দিতে চায় না যে ছেলেটার ব্যাপারে সে ইন্টারেস্টেড। কেমন দিব্যি তাকে বুঝিয়ে গেল ওকে যেন কিছু বুঝতে বা জানতে না দেওয়া হয়। ও যেমন কাজ করছে করুক, কেবল সামন্তকে নজর রাখতে হবে ওর উপরে। তাছাড়া ছেলেটা যাতে তার আওতায় নাগালের মধ্যে থাকে, সেজন্য লাল সিং এর কোনো একটা নির্দিষ্ট জায়গাতে ছেলেটাকে রাখবার কথা বলে গেল। সামন্ত মনে মনে হাসে। বেফাঁস একটা কথা লাল সিং বলে ফেলেছে নিশ্চয়ই। যাদের ছেলে সে খুঁজছে, ওই কৌশিক যদি তাদেরই সেই নিরুদ্দিষ্ট ছেলে হয়, তাহলে বহুত ইনাম পাওয়া যাবে। কথাটা অবশ্যই লাল সিং বলে ফেলেই সঙ্গে সঙ্গে অন্য কথায় চলে গিয়েছিল। তাহলেও সামন্ত তো বোকা নয়। ওই ছেলেটা যে সাধারণ রাস্তার একটা ছেলে নয়, ওর জীবনের একটা দাম আছে। লাল সিং কথাটা শেষ পর্যন্ত যতই একটা সন্দেহ দ্বিধার মধ্যে রাখুক না কেন, সেটা জগন্নাথ সামন্ত বুঝতে পেরেছিল। এখন কথা হচ্ছে কি কর্তব্য। লাল সিং এর সঙ্গে খোলাখুলি হাতে হাত মিলিয়ে সে যেমন যেমন বলে যাবে তাই সে করে যাবে, না বুঝে সুঝে কাজ করবে অতঃপর। একটা মরীচিকার পিছনে পিছনে ছোটবার লোক লাল সিং নয়। সে সবকিছু ভালো করে বিবেচনা করেই কাজে নেমেছে। অতএব চট করে এখন ছেলেটাকে লাল সিং এর হাতের মুঠোর মধ্যে ছেড়ে দেওয়া জগন্নাথের যেমন কোনো মতেই উচিত হবে না, তেমনি লাল সিংকে চটানো বা তার সঙ্গে শত্রুতা করাও বুদ্ধিমানের কাজ হবে না। কারণ ছেলেটার সম্পর্কে এখনো কিছুই জানতে পারেনি, অথচ তাকে ওই ছেলেটার সম্পর্কে সবকিছু যেমন করেই হোক জানতে হবে। কিন্তু জগন্নাথ ভেবে পায় না কেমন করে তা সম্ভব হবে। ভাবতে ভাবতে একটা মতলব জগন্নাথের মাথায় উদয় হয়। সর্বাগ্রে যে কাজটি তাকে করতে হবে সেটা হচ্ছে ওই কৌশিক ছেলেটাকে হাত করতে হবে। মনে মনে হাসে জগন্নাথ। কাজটা এমন কিছুই কঠিন নয়। দুস্থ গরিব ওই ছেলেটাকে
একটু সহানুভূতি ও সেই সঙ্গে কিছু টাকা ওর হাতে দিলেই ছেলেটা তার পায়ে একটা কুকুরের বাচ্চার মতোই লুটিয়ে পড়বে। যেমন মনে মনে কথাটা ভাবা, তেমনই করা। সামন্ত বাইরে বের হয়ে সোজা কারখানার ভিতর যেখানে লোকগুলো কাজ করছিল সেখানে গিয়ে হাজির হলো। কৌশিকের কাজ উনুনের মধ্যে থেকে তৈরি রুটিগুলো বের করে সাজিয়ে রাখা। আগুনের তাপে গনগন করছে যেন ঘরটা, দাঁড়ানো যায় না বেশিক্ষণ। কৌশিক ঘরমাক্ত কলেবরে রমজান ও কান্তা প্রসাদের সঙ্গে কাজ করছিল। সুন্দর মুখটা তাপে টকটকে লাল হয়ে উঠেছে, কপালে ঘাম। হঠাৎ ওই সময়ে মালিককে স্বয়ং উনুন ঘরে ঢুকতে দেখে সকলে তটস্থ হয়ে ওঠে। ভয়ে ভয়ে তাকায় মালিকেরই মুখের দিকে ওরা সকলেই। কৌশিক, সামন্ত ডাকে। আগে চল আমার সঙ্গে। কৌশিকের মুখের ভেতরটা ভয়ে দুরু দুরু করে কেঁপে ওঠে। আগে আমি তো, হায় আমার ঘরে, আমি তো কাজ করছি স্যার। জানি, আয় তুই। কৌশিক একবার অন্যান্যদের মুখের দিকে তাকালো, তারপর মালিককে অনুসরণ করে নিঃশব্দে। ঘরের মধ্যে ঢুকে সামন্ত দরজাটা বন্ধ করে দেয়। কৌশিক, বলুন স্যার। তুই বলছিলি না তোর বোনের খুব অসুখ? আগে কয়েকদিন থেকে জ্বর। ডাক্তার দেখাচ্ছিস না? পয়সা দিতে পারেনি বলে ডাক্তার দুদিন থেকে ওষুধ দেয় না। কোন ডাক্তার দেখছে? আগে আমাদের পাড়ার হর্ষ ডাক্তার। ওষুধের দাম কত বাকি পড়েছে? আগে 4 টাকার মতো। শোন, আমি তোকে কদিনের ছুটি দিচ্ছি। কথাটা এমনই অবিশ্বাস্য যে কয়েকটা মুহূর্ত কৌশিক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার মালিক জগন্নাথ সামন্তর মুখের দিকে। মালিক তার সঙ্গে ঠাট্টা করছে না তো, না তাকে ভাগাবার জন্যেই? পকেট থেকে ইতিমধ্যে 10 টাকার দুখানা নোট বের করেছে সামন্ত। নোট দুটো কৌশিকের দিকে এগিয়ে দিতে দিতে বলে, নে ধর। আগে পিটপিট করে তাকায় কৌশিক সামন্তর মুখের দিকে, হাত বাড়ায় না। নে ধর, এই টাকা আর তোর ফেরত দিতে হবে না। কৌশিক স্বপ্ন দেখছে না তো? মাইনে তো পায় মাত্র 15টি টাকা মাসে, তাও আজ কারখানায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মালিক বলে দিয়েছে 3 দিন কামাইয়ের জন্য মাইনে কাটা যাবে। ধর নে। কম্পিত হাতটা বাড়িয়ে এবারে কৌশিক নোট দুটো নেয়। স্যার। কিরে, আমাকে কি আপনি তাড়িয়ে দিচ্ছেন? দয়া করুন স্যার, তাড়িয়ে দেবেন না। এই কাজটা গেলে আমরা ভাই বোন না খেয়ে মারা যাব। না রে না, তাড়াবো কেন? তুই যেমন চাকরি করছিস তেমনই করবি। তোর বোনটার অসুখ, তাই এ কটা টাকা তোকে চিকিৎসার জন্য দিচ্ছি। কৌশিকের চোখে জল এসে যায়, বলে, ভগবান আপনার ভালো করবেন স্যার। আর শোন, যে কদিন তোর বোন না সুস্থ হয়ে ওঠে তুই, মানে তোকে কারখানায় আসতে হবে না। আসবো না? না। তবে? তোকে ছুটি দিচ্ছি। ছুটি দিচ্ছেন স্যার? কৌশিক যেন সত্যি বলতে গেলে কেমন হকচকিয়ে গিয়েছে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। যে লোকটাকে বরাবর সে জমের মতো ভয় করে এসেছে, যে লোকটা কর্কশ কটু গলায় ছাড়া কথা বলে না কোনোদিন, গালাগালি দেওয়াটা যার প্রতি কথায় অভ্যাস, যার মনের মধ্যে কোথাও দয়া বলে কোনো বস্তু নেই, মমতা বলে কোনো দুর্বলতা নেই, সেই লোকটা কোমল গলায় কথা বলছে, দয়া দেখাচ্ছে, টাকা দিচ্ছে। ব্যাপারটা আগাগোড়াই একটা পরিহাস নয় তো? কিংবা একটা স্বপ্ন? নিজের হাতের দিকে তাকালো কৌশিক। নোট দুটো তো তার এখনো হাতেই আছে, এবং সত্যি সে দুটো নোট কাগজ নয়। আর শোন, তুই যেখানে আছিস শুনলাম জায়গাটা খুব খারাপ। ঢাকুরিয়াতে আমার একটা বাড়ি আছে, নিচের তলায় একটা ঘর তোদের দেব। আগে পাকা বাড়িতে থাকবো? ভাড়া পাবো কোথায় স্যার? ভাড়ার জন্য তোকে ভাবতে হবে না, তুই আজই সেখানে চলে যা তোর বোনকে নিয়ে। আজই চলে যাব? হ্যাঁ, কেন আর দেরি করবি? কিন্তু কি? বস্তির ঘর ভাড়া যে বাকি আছে, ভাড়া না মিটিয়ে দিলে তো তারা যেতে দেবে না।
কত ভাড়া? 60 টাকা করে 4 মাসের ভাড়া। 16 টাকা তো? আগে নে, আরো 20 টাকা তোকে দিচ্ছি। বস্তির ভাড়া মিটিয়ে দিয়ে বোনকে নিয়ে আজই ঠাকুরিয়া চলে যা। আর দেখ একটা কথা, কাউকে বলবি নে তুই কোথায় যাচ্ছিস। বুঝলি না, কত রকমের শত্রু থাকে। এই সংসারে ভালো কেউ কারো চায় না, আর একজনে ক্ষতি করতে পারলে সবাই খুশি। তাহলে তুই এখনই চলে যা। এক্ষুনি যাব? হ্যাঁ। কৌশিক ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, হঠাৎ আবার সামন্ত পিছন থেকে ডাকে, এ শোন, দাঁড়া। তুই আমার ঢাকুরিয়ার বাড়ির ঠিকানা তো জানিস না? না। তবে সেখানে চিনে যাবি কি করে? ঠিকানাটা বলে দিন। না, তুই এক কাজ কর, আমার ড্রাইভারকে বলে দিচ্ছি তুই আমার গাড়ি করে চলে যা। ড্রাইভার আমার বাড়ি চেনে, সে তোকে পৌঁছে দেবে। বেচারি কৌশিককে যেন ভাববারও অবকাশ দিল না সামন্ত। 2 ঘন্টা সময়ের মধ্যে সে নিজে, কৌশিক ও তার বোনকে গাড়িতে তুলে নিয়ে সোজা একেবারে গিয়ে তার ঢাকুরিয়ার বাড়িতে রেখে ফিরে এলো। নতুন বাড়িতে এসে কৌশিক কেমন যেন হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু মনির যেন খুশির অন্ত থাকে না। দাদা, দাদা ভাই। কিরে মনি, এই বাসাটা কত ভালো, তাই না? হ্যাঁ। এখানেই এবার থেকে আমরা থাকবো দাদা, তাই না? হ্যাঁ। সামন্ত ড্রাইভার আসবার সময় বাজার থেকে 1 ঠোঙা ফল কিনে দিয়েছিল মনিকে। লাল লাল বড় বড় আপেল, কমলালেবু, আঙুর, কত কি। জ্ঞান হওয়া অব্দি ওসব জিনিস খাওয়া দূরে থাক, চোখেই দেখেনি মনি। দারিদ্র্য, অভাব আর কষ্টের সঙ্গেই সে জন্মাবধি পরিচিত। জ্ঞান হওয়া অব্দি জেনে এসেছে তাদের কিছু নেই, তাদের কেউ নেই। ঘর নেই, খাবার নেই, জামা নেই, কিচ্ছু নেই। দুঃখের সঙ্গেই তাদের একমাত্র পরিচয়। তার জন্য অবশ্যই মনির কোনোদিন কোনো দুঃখ বা নালিশ ছিল না, কারণ তার দাদা ছিল। কিন্তু কৌশিক, অভাবের সঙ্গে সে এই বয়সেই পরিচিত হলেও তার বাবা, তার মার কথা সে যেন আজও ভুলতে পারেনি। বাবা তার ছিল মাতাল, কারখানায় কাজ করত। রাত্রে, অনেক রাত্রে মাতাল হয়ে ফিরত, এসে হড়হড় করে বমি করত আর মাকে গালাগালি করত। পাশের ঘর থেকে বুড়ি ঠাকুরমা তার বাবাকে বকত, ছি ছি, গলায় দড়ি জোটে না তোর? কি বাপের ছেলে তুই, কি হলি? ঠাকুমার কাছেই শুনেছিল কৌশিক ওদের বাবার যখন 15 বছর বয়স, ওদের ঠাকুরদা হঠাৎ মাথার শির ছিঁড়ে 1 ঘন্টার মধ্যে মারা যান। আর সেই থেকেই নাকি তাদের দুঃখের শুরু। খট খট, দরজার কড়াটা নড়ে উঠল। কৌশিকের চিন্তা জাল ছিঁড়ে গেল। কে এলো আবার? কৌশিক উঠে দাঁড়ালো। তখনও কড়া নাড়ার শব্দ হচ্ছে। বাটুলের নিজের হাত যেন নিজেরই কামড়াতে ইচ্ছে করে। লাল সিং যে তাকে শেষ পর্যন্ত এমনি করে ফাঁকি দেবে, বাটুল সত্যিই যেন ভাবতে পারেনি। নচেত সে কিছুতেই অকপটে সব কথা অমন করে ওই লাল সিং এর কাছে প্রকাশ করে তো দিতই না। তাকে নিয়ে সামন্ত রুটির কারখানায়ও গিয়ে হাজির হতো না। বাটুল লাল সিং এর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে চলতে চলতে ওই কথাগুলোই ভাবে আর নিজের মধ্যে নিজে জ্বলতে থাকে। মনটা বিশ্রী হয়ে গেছে, কোনো কিছু এর ভালো লাগছে না। বাটুল নিজের বাড়ির দিকেই আপাতত চলতে শুরু করে। 7 দিন থেকে ছেলেটার জ্বর 104-এর উপরে, কিছুতেই কমছে না। বাটুলের স্ত্রী রাধারানী বারবার করে বলছে কয়দিন ধরে ওই হোমিওপ্যাথিক ডাক্তার হরিধন গড়াইয়ের দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু বাটুল কান দেয়নি স্ত্রীর কথায়। সে বলছে ও ঠিক সেরে যাবে হরি ডাক্তারের ওষুধে। কিন্তু গতকাল থেকেই মনে মনে ভেবেছিল বাটুল, লাল সিং এর কাছ থেকে আজ তো একটা মোটা টাকা পাওয়া যাবে, ছেলেটার সন্ধান তাকে দিয়ে দিলে সেই টাকা দিয়ে বড় রাস্তার ডিসপেন্সারি থেকে রাইমোহন ডাক্তারকে সে একবার নিয়ে যাবে বাদলকে দেখাবার জন্য। কল্পনা কল্পনাই থেকে গেল। শয়তান লাল সিং সবকিছু জেনে নেবার পর শটান তাকে রাস্তা দেখিয়ে দিল। আচ্ছা, সেও বাটুল ঘোষ, দেখে নেবে ওই লাল সিংকে। কিছুই ভালো লাগছে না, কেবলই রুগ্ন ছেলেটার মুখটা মনে পড়ছে। বাটুল অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে বাড়ির দিকেই এগুতে থাকে। সেই চেতলায় একটা বস্তিতে খান 2 ঘর নিয়ে থাকে বাটুল। এককালে তার অনেক কিছুই ছিল। বাপ অঘোর ঘোষের মস্ত বড় ব্যবসা ছিল, চালের বেচা কেনা, জমজমাটি আড়ত।
বাখরগঞ্জ থেকে নৌকা ভর্তি হয়ে চাল আসতো। শুধু বাংলাদেশ কেন, সুদূর বর্মা মুলুক থেকেও অঘোর ঘোষের চালের আমদানির কারবার ছিল। কালীঘাট অঞ্চলে মস্ত বড় বাড়ি, জুড়ি, গাড়ি, দাস দাসী, সরকার, গোমস্তা, হই হই ব্যাপার। দুবেলা 100-র উপর পাত পড়তো বাড়িতে। 7 মের পর অঘোর ঘোষের ওই ছেলে গোপাল ঘোষ, গোপালের দরজায় মাথা কুটে কুটে ওই ছেলে হয়েছিল। অঘোর ঘোষ নিজে সুপুরুষ ছিল না আদৌ। কালো বেটেখাটো গাট্টা গুট্টা চেহারা, কিন্তু স্ত্রী সৌদামিনী সত্যই সুন্দরী ছিল। যেমন প্রতিমার মতো চেহারা, তেমনি তপ্ত কাঞ্চন বর্ণ যেন। মেয়েরা 7 মেয়ে মায়ের চেহারা ও রূপ পেয়েছিল, কিন্তু ছেলে পেল বাপের চেহারা। ঠিক বাপের চেহারাও নয়, বাপের চাইতে এক কাঠি সরেস হয়ে যেন জন্মালো, পেটে কালো। এবং যত বয়স হয়েছে যেন আরো কুৎসিত দেখতে হয়েছে। ওই বিশ্রী বেটে চেহারার জন্যই ওর আসল নামটা বুঝি লোকে পরবর্তীকালে ভুলেই গিয়েছিল। ওর খেলার সাথীরা ওকে যে নামে ডাকতো, বাটুল বলে, সেই নামটাই ওর প্রচলিত হয়ে গিয়েছিল, বাটুল, বাটুল ঘোষ। টাকার ঐশ্বর্যের জোরে অঘোর ঘোষ গরিবের ঘর দেখে প্রতিমার মতো সুন্দরী রাধারানীকে একমাত্র মূর্খ নেশাখোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ঘরের বউ করে এনেছিল। অতিরিক্ত আদরে আর প্রশ্রয়ে বাটুলের লেখাপড়াও হয়নি, চরিত্র গঠনও হয়নি। যাকে বলে বয়ে যাওয়া তাই গিয়েছিল। পাড়া প্রতিবেশীরা বলতো গোল্লায় গিয়েছে, এবং সে কথাটা আদৌ মিথ্যা নয়, সেটা প্রমাণ হতে খুব বেশি দেরি হয়নি। অঘোর ঘোষের মৃত্যুর পর মাত্র 5টি বছরের মধ্যেই বাপের অত বড় সম্পত্তি, ব্যবসা, সব কিছু খুইয়ে বাটুল বেলেঘাটায় বস্তির ঘরে এসে উঠেছিল স্ত্রী ও একটি মাত্র ছেলে নিয়ে। সম্পত্তি ও টাকা কড়ি খোয়ানোর সঙ্গে সঙ্গেই বাঁচবার জন্য বাটুল যে পথ ধরেছিল সেটা অন্ধকার চোরা পথ। এবং সেই পথেই একদিন অনেক নিচের তলার দুর্ধর্ষ মানুষের মতো ওই লাল সিংয়ের সঙ্গেও তার পরিচয়। সেই লাল সিংহে একদিন হঠাৎ তাকে ডেকে বলে, একটা কাজ যদি তুই হাসিল করতে পারিস বাটুল, তো তোকে নগদ 5,000 টাকা হাতে হাতে দেব। লোভে বাটুলের চোখের মণি দুটো চকচক করে ওঠে। বলে, কি কাজ সিংজি? কাজটা কিন্তু কঠিন। তা হোক, বলো না শুনি কি কাজ। একটা ছেলে আর একটা মেয়ে, মানে ওর বোনকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে? হ্যাঁ। কে, কি নাম তাদের? অত খবর কি আর পাবি, সবই ধোঁয়া। মানে? তাই মনে কর, ওই ছেলে আর মেয়ে দুটোর বাপ খুব বড় লোকের ছেলে। এই 5 কি 6 বছর বয়স যখন তার, তার মা তাকে নিয়ে বাড়ি থেকে স্বামীর সঙ্গে রাগারাগি করে চলে আসে। বলো কি, ভারী জানতেন তো স্ত্রীলোকটি। তা হবে না, কত বড় জমিদারের বউ। তারপর সেই যে চলে এসেছে, তারপর আর মা ও ছেলে কোনো খোঁজ পাওয়া যায়নি। কতদিন আগে? তা মনে করো বছর 40 আগে তো হবেই। 40 বছর? বিস্ময়ের সঙ্গে এই কথাটা উচ্চারণ করে বাটুল। শুধু বিস্ময়ের নয়, যেন একটা হতাশাও তার কণ্ঠস্বরে প্রকাশ পায়। তার মানে তুমি বলতে চাও সিংজি, সেই 40 বছর আগেকার মহিলা আর তার 5 বছরের ছেলেটিকে খুঁজে বের করতে হবে? আরে না না, ওই মহিলার নাতি আর নাতনিকে। কিন্তু তা কেমন করে সম্ভব? 40 বছর যাদের কোনো খোঁজ নেই, প্রথমত তারা বেঁচে আছে কিনা কে জানে, তারপর তার ছেলেমেয়েরা ধরো যদি বেঁচেও থাকে, তাহলে তাদের আর চেনা যাবে কি করে? একটা সামান্য উপায় আছে চিনবার। সামান্য উপায়? হ্যাঁ। কি সেটা? সিংজির মুখের দিকে তাকায় বাটুল। ওই যে ভদ্রমহিলার কথা বললাম, বড় লোকের স্ত্রী, সে যখন মারা যায় এক হাসপাতালে, তখন মানে মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল সে মরে যাবে, তাই হাসপাতালের এক ডাক্তারের হাতে একটা চিঠি ও একটা ফটো দিয়ে একটা ঠিকানা বলে যায়। চিঠি, ফটো, তারপর? তারপর সেই চিঠি আর ফটো দিয়ে ডাক্তারকে অনুরোধ করে যায় তার মৃত্যুর পর যেন ওই ডাক্তার চিঠি ও ফটোটা ওই ঠিকানায় তার স্বামীর কাছে পাঠিয়ে দেয়। কি ছিল সেই চিঠিতে? চিঠিটা অবশ্যই আমি পড়িনি, তবে শুনেছি তার মধ্যে লেখা ছিল তার ছেলের বউ এবং নাতি ও নাতনি আজও বেঁচে আছে, এবং ফটোটা তাদেরই।
তাদের যেন তার স্বামী তার কাছে ডেকে নেন অবিলম্বে। স্বামী এখনো বেঁচে আছে নাকি ওই ভদ্রমহিলার স্বামী? আছে। খুব বয়স হয়েছে বলো? বুড়ো? তা তো হয়েছেই। তাহলে ওই মহিলারও বয়স হয়েছিল? হ্যাঁ। তার সেই ছেলে বেঁচে নেই? না, মারা গেছে। হ্যাঁ, শুনেছি জেলের পাঁচিল টপকে পালাতে গিয়ে পুলিশের গুলি খেয়ে নাকি। বলো কি? লোকটা একটা কাপড়ের কলে দিনের বেলা কাজ করলেও আসলে ডাকাতি করত। হ্যাঁ, একটা ডাকাত হয়েছিল লোকটা পরবর্তীকালে। আর তাইতেই তার তেজস্বিনী মা একমাত্র ছেলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে দূরে চলে গিয়েছিলেন। ছেলের সঙ্গে মার শেষের 6-7 বছর আর কোনো সম্পর্ক ছিল না। তাহলে আমাকে ওই ফটোর ছেলে মেয়ে দুটি ও তাদের মাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বললাম তো। হুম। তা কই ফটোটা দেখি। ফটোটা দেয় সিংজি বাটুলের হাতে। একটি সুন্দরী মহিলা ও একটি ছেলে ও একটি মেয়ে। মহিলার বয়স 20 থেকে 22-এর মধ্যে, আর ছেলে মেয়ে দুটি বছর 6 ও 2-এর মধ্যে হবে। ফুলের মতো দুটি শিশু। সিংজি, কি তুমি যা বলছো তাও তো খুব সহজ ব্যাপার নয়। কোথায় তাদের খুঁজবো? শোনো, আরো কিছু তোমাকে জানাচ্ছি। ভদ্রমহিলা যখন তার ছেলের সঙ্গে সম্পর্ক ছেড়ে চলে যান তখন তারা মানে ওই ছেলেটি, তার বউ ও ছেলে মেয়ে দুটি কলকাতাতেই ছিল। কলকাতাতেই? হ্যাঁ। কোথায়? চিঠিতে যে ঠিকানা ছিল সেটা শ্যামবাজার অঞ্চলে একটা ভাড়াটে বাড়ি। কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে ভদ্রমহিলার ওই ছেলে, যার নাম কন্দর্প নারায়ণ রায়, তার মা তার সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে যেদিন চলে যায় সেই দিনই তার সেই ছেলেকে একটা ডাকাতির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। বটে। তারপর? এবং কন্দর্প নারায়ণের যখন আদালতে বিচার হলো তখন হঠাৎ একদিন রাত্রে তার স্ত্রী সরোজু দেবী নিরুদ্দেশ হয়ে যান ছেলে মেয়ে দুটিকে ফেলে রেখে। বলো কি? বিচারে কন্দর্পের দীর্ঘমেয়াদে কারাদণ্ড হয়। ওদিকে তার বউ ওই ছোট বাচ্চা দুটোকে নিয়ে একদিন হঠাৎ ওই বাড়ি ছেড়ে চলে যায়। তারপর? তারপর থেকে আর তাদের কোনো খোঁজ খবর নেই। কতদিন আগেকার কথা সেটা? তা 7 বছর হবে। আমার কি মনে হয় জানিস বাটুল? কি? ওই ছেলে মেয়ে দুটো তাদের মা এখন ওই শহরেই আছে। হয় কোনো ভিখারির দলে ভিক্ষে করে বেড়াচ্ছে কিংবা কোনো বস্তিতে আছে। সেই থেকেই বাটুল ছেলে মেয়ে দুটোর খোঁজ করতে শুরু করে নানা জায়গায়, এবং তাদের নিরুদ্দিষ্টা মায়েরও। অবশেষে খুঁজতে খুঁজতে বেলেঘাটা অঞ্চলে ওই বস্তিতে কৌশিক ও তার বোন মণিকুন্তলার সন্ধান পায়। তারা বছর 2 হবে ওই বস্তিতে আছে। বস্তির এক কুলির সর্দার বদ্রীপ্রসাদ ওদের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে দেখে এনে ওই বস্তিতে আশ্রয় দিয়েছিল। তারপর ছেলেটা সামন্ত রুটির কলে একটা কাজ জোগাড় করে নেয়। খবরটা দিয়েছিল শান্তারাম। শান্তারাম ছিল বাটুলের নেশার বন্ধু ও ইদানিংকার সাথী। সে ওই বেলেঘাটার বস্তিতেই থাকত। সেই কথা প্রসঙ্গে বাটুলের মুখে একদিন কথাটা শুনে কৌশিক ও মণিকুন্তলার কথা বলে। ওদের মা মারা গিয়েছে। বাপ একটা কাপড়ের কলে কাজ করত, পরে নাকি এই অ্যাক্সিডেন্টে মারা যায়। কৌশিকই নাকি কথাটা বদ্রীপ্রসাদকে বলেছিল। আর ছিল ওদের এক ঠাকুরমা, সে নাকি অনেক দিন হলো নিরুদ্দিষ্টা। সংবাদটা পেয়েই বাটুল বস্তিতে গিয়ে হাজির হয় এক ছুটির দিন দ্বীপ্রহরে, এবং খুঁটিয়ে খুঁটিয়ে সংবাদ সংগ্রহ করে। কিন্তু একটা ধাঁধা বাটুলের মনে থেকে যায়। ছেলেটার নাম বলেছে কৌশিক, সিংজি বলেছিল ছেলেটার নাম চন্দ্রনারায়ণ, এবং তার বাবার নামও মেলেনি। সিংজি বলেছিল ছেলেটার বাপের নাম কন্দর্প নারায়ণ, কিন্তু ছেলেটা বলছে তার বাপের নাম ছিল শচী দুলাল রায়। কিন্তু একটা ব্যাপারে তার মনে সন্দেহ জাগে, সেটা হচ্ছে ফটোর চেহারার সঙ্গে ওই ছেলে মেয়ে দুটির অপূর্ব এক মিল আছে। তাছাড়া ছেলেটার সঙ্গে কথাবার্তা বলে বুঝেছিল যে কারণেই হোক ছেলেটি যেন সর্বদাই কেমন একটু ভীত, কি যেন গোপন করার চেষ্টা করছে। ভাবতে ভাবতে বস্তির ঘরে এসে ঢুকতেই বাটুল থমকে দাঁড়ালো।
তার স্ত্রী তার রুগ্ন ছেলের পাশে বসে আছে, আর অপূর্ব সুন্দরী বছর ৩০-৩২-এর এক ভদ্রমহিলা তার রুগ্ন ছেলেটির মাথায় পটি দিতে দিতে সান্ত্বনা দিচ্ছে। হয় কি, বেশি জ্বর হয়েছে তাই আচ্ছন্নের মতো পড়ে আছে। বাটুলকে ঘরে ঢুকতে দেখে তাড়াতাড়ি সেই মহিলা উঠে দাঁড়ায়, এবং ঠিক সেই মুহূর্তে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে হঠাৎ যেন চমকে ওঠে বাটুল। কে কে? ভদ্রমহিলা ঘর থেকে বের হয়ে যায়। ওগো, দেখো খোকার খুব জ্বর, রাধারানী বলে। সে কথায় কান না দিয়ে বাটুল শুধায়, ওকে? কি, কার কথা বলছো? এইমাত্র এ ঘর থেকে বের হয়ে গেল। ও তো দিদিমণি। দিদিমণি? হ্যাঁ। আজকের মতো এই উপন্যাসটি আমি এখানেই শেষ করছি। এটি অনেক অনেক পুরনো একটি উপন্যাস। যাদের ভালো লাগবে তারা জানাবেন কেমন লাগছে। আধুনিক সময়কার যে গল্প, সেগুলো সবসময় পড়া সম্ভব হয় না, তাই পুরনো গল্প উপন্যাসকেই বেছে বেছে পড়তে হচ্ছে। তাও বলবো, আমার চ্যানেলে যে সমস্ত গল্প উপন্যাস রয়েছে, রাখতে পেরেছি যে সমস্ত গল্প উপন্যাসকে এখনো পর্যন্ত, সেগুলো থেকে আপনাদের পছন্দ মতো উপন্যাস আপনারা শুনে দেখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।